আমি বিশ্ব মজুমদার শুরু করছি সোজা সাপটা। কথায় আছে অপেক্ষাতেই মানুষ বাঁচে, কিন্তু সেই অপেক্ষা যদি হয় ন্যায় বিচারের, তাহলে সেই বাঁচার পথ বোধহয় খুব একটা সুখকর হয় না। এমনই এক কষ্টের অপেক্ষার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আর সেই অপেক্ষা একটাই, আরজি করের চিকিৎসার সঙ্গে সঙ্গে ঘটে যাওয়া ঘৃণ্য অপরাধের বিচারের অপেক্ষায় রয়েছি আমরা। তবে সেই অপেক্ষা যত দীর্ঘ হচ্ছে ততই জমছে প্রশ্নের পাহাড়। 9 আগস্ট রাতের ঘটনা মাস কাবার হতে চলল, এখনো ভূ প্রশ্নের উত্তরই আমাদের মিলল না। এখনো জানা গেল না অপরাধী এক না একাধিক, জানা গেল না সেই রাতে ঠিক কি হয়েছিল সেমিনার হলে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ তো ছিলই, এবার সিবিআই এর নীরবতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মাঝে বিচারের লড়াইতে শীত কেটেছে রাজনীতি। সাধারণ রোগীদের মধ্যে এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কবে কাজে ফিরবেন আমাদের ডাক্তারবাবুরা। আমাদের আজকের আলোচনার বিষয় জাস্টিস @ রাজনীতি। আর এ নিয়ে বলার জন্য যারা আমার সঙ্গে আছেন, আমি প্রথমে পরিচয় করিয়ে দিই। একদম বাঁদিকে রয়েছেন ডক্টর শোভন কুমার দাস, ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞ। পাশে রয়েছেন সিপিআইএম এর পক্ষে মধুজা সেন রায়, এবং আমার বাঁদিকে রয়েছেন বিজেপির পক্ষে দেবজিৎ সরকার। আমার একদম ডান দিকে রয়েছেন আন্দোলনকারী চিকিৎসক ডক্টর তৃণেশ মণ্ডল। পাশে রয়েছেন ডক্টর দেবশ্রী গুহ, অ্যাসোসিয়েট প্রফেসর পেডিয়াট্রিক্স, আরজি কর মেডিকেল কলেজ এবং জয়েন্ট সেক্রেটারি এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। মানে আমার একদম ডান দিকে রয়েছেন অনেকগুলো মন্ত্রিত্ব তার আছে, অর্থ থেকে শুরু করে অনেক কিছুই, কিন্তু আজকের পরিচয় রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আরজি করের ঘটনার পর এই প্রথমবার কোনো টেলিভিশন চ্যানেলের স্টুডিওতে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এই যে নারকীয় ঘটনা ঘটে গেছে, যে বিচার আমরা প্রত্যেকে চাইছি, সেই বিচার কবে শেষ হবে, কবে জানা যাবে আসল প্রশ্ন, আমরা উত্তর খুঁজব। আমি প্রথমেই ডক্টর তৃণেশ মণ্ডলকে জানতে চাইব যে আপনারা জুনিয়র ডাক্তার, আপনাদের কাছে আমাদের এই সমাজ, আমাদের এই সোসাইটি, আমাদের এই মানুষ, তারা অনেক কিছুর চাওয়া পাওয়া আছে আপনাদের কাছে। আপনাদের এখন বক্তব্যটা ঠিক কি, কোন জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন? দেখুন, 9ই আগস্ট আমাদের আরজি কর মেডিকেল কলেজে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, একজন পিজিটি ডাক্তার তার ডিউটিরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে এবং তাকে ধর্ষণ করা হয়েছে। আমরা আমাদের আন্দোলন তারপর থেকেই ন্যায় বিচারের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলন 22-23 দিন হয়ে গেল, আন্দোলন এখনো চলছে, কিন্তু ন্যায় বিচার আমরা এখনো অবধি পাইনি। ন্যায় বিচার মানে কি? মানে একজন মাত্র অপরাধী শুধুমাত্র ধরা পড়েছে, বাকি সিবিআই প্রথমে কলকাতা পুলিশ তদন্তভার নিয়েছে, তারপর সেখান থেকে সিবিআই তদন্তভার নিয়েছে, কিন্তু আমরা এখনো অবধি সুপ্রিম কোর্টের মনিটর সিবিআই আমরা এখনো অবধি জানতে পারিনি যে ঠিক কতজন অপরাধী, একজন নাকি একাধিক, তাদের পরিচয় কি এবং তাদের ডিএনএ ম্যাচ হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি। এই সত্যিটা যতক্ষণ না অবধি আমাদের সামনে চলে আসছে, ততক্ষণ জুনিয়র ডাক্তারদের আন্দোলন শুধুমাত্র আরজি কর নয়, পশ্চিমবঙ্গব্যাপী এবং ভারতবর্ষের বিভিন্ন মেডিকেল কলেজে কিছু কিছু ফর্মে হচ্ছে এবং সেই আন্দোলন চলতে থাকবে। তাছাড়াও আমাদের কিছু দাবি ছিল, সেটা একটা হচ্ছে আমাদের সবার ওয়ার্ক প্লেস সেফটি। হ্যাঁ, আরজি করে সিআইএসএফ এসছে, কিন্তু আমরা জানি না সিআইএসএফ কতদিন থাকবে। সিআইএসএফ থাকলেও কি আমরা আরজি করে ডাক্তাররা, জুনিয়র ডাক্তার যারা আছেন, তারা সুরক্ষিত কিনা? কারণ যদি এক অপরাধী একাধিক বদলে একাধিক হয়, তাহলে সেই অপরাধীরা এখনো অবধি আরজি করে আছে, তারা ঘুরে বেড়াচ্ছে। তাহলে সেই অবস্থায় বাকি জুনিয়র ডাক্তাররা বা অন্যান্য ডাক্তাররা, স্বাস্থ্যকর্মীরা, নার্সরা কখনোই সেফ ফিল করতে পারে না তাদের কাজকর্ম করতে। তৃতীয়ত আমাদের আরো একটা পয়েন্ট ছিল, যেটা
হচ্ছে যে এই অপরাধীদেরকে যারা বারবার আড়াল করার চেষ্টা করেছে, সে কর্তৃপক্ষের বিভিন্ন লোকজন হতে পারে বা পুলিশ প্রশাসনের বিভিন্ন লোকজন হতে পারে, যারা উপযুক্ত ব্যবস্থা নেয়নি এবং 14ই আগস্ট রাতে অর্থাৎ স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে আরজিকর মেডিকেল কলেজের উপর যে হামলার ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তার উপযুক্ত তদন্ত কলকাতা পুলিশ করেনি। আমরা এই সমস্ত ঘটনার ন্যায় বিচার চাই। ডক্টর মোড়ল, ন্যায় বিচার আমরা প্রত্যেকেই চাই, এ নিয়ে কোনো প্রশ্নই নেই, ন্যায় বিচার আমরা প্রত্যেকেই চাই। কিন্তু এই যে সাধারণ মানুষও তো একটা হয়রানি হচ্ছে, এটা আপনি মানছেন? যেখানে সাধারণ মানুষেরও তো একটা কোথাও একটা তাদের অসুবিধা হচ্ছে, যারা গরিব মানুষ, যারা চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে যেতে পারে না। হ্যাঁ, এটা অবশ্যই একটা ভ্যালিড পয়েন্ট। তবে এই ব্যাপারে আমি বলে রাখি যে সমস্ত পশ্চিমবঙ্গে যে মেডিকেল কলেজগুলো রয়েছে তার এমার্জেন্সি আউটডোর ইনডোর পরিষেবা কিন্তু এখনো চলছে। সিনিয়র ডাক্তাররা, ম্যাডাম এখানে আছেন, আরো ভালো বলতে পারবেন, সিনিয়র ডাক্তাররা তাদের ওভার ডিউটি করছেন এবং ওভার ডিউটি করে আমাদের জুনিয়র ডাক্তারদের যে ঘাটতি, মানে না থাকার জন্য যে ঘাটতি তৈরি হয়েছে সেই ঘাটতিটাকে তারা মেকআপ দেওয়ার চেষ্টা করছেন। আরো একটা জিনিস আমি বলতে চাই এই প্রসঙ্গে, যে এই দায় কি শুধুমাত্র ডাক্তারদের, মানে এই যে ডাক্তাররা আন্দোলনে এসছে সেই দায় কি শুধুমাত্র ডাক্তারদের? হেলথ এডুকেশন এবং স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্বৃত্তায়ন হয়েছে সেই দুর্বৃত্তায়ন যারা করেছে তাদের জন্যই তো ডাক্তারদের এই আন্দোলনে নামতে হবে। আলোচনায় আসবো। আমি ডক্টর দেবশ্রী গুহ, আরজি করেরই ডাক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর। ডক্টর গুহ, এই যে পরিস্থিতি, ডক্টর মন্ডল বললেন যে ওনাদের দাবি দেওয়ার কথা, আপনি তো একজন চিকিৎসক, এই যে ঘাটতির কথা আপনারা পূরণ করছেন, সত্যি কি পূরণ হচ্ছে? যত পেশেন্ট আছে, যেভাবে পরিষেবা দেন আপনারা কি সত্যিই দিতে পারছেন? সত্যি কথা বলতে কি, প্রথম যখন এই ঘটনা ঘটলো তারপর থেকে পেশেন্টরাও আসতে একটু ভয়ই পাচ্ছেন। আরজি করে অনেকের সঙ্গে যারা পার্সোনালি এসছেন কথা বলেছি আমরা, যে তারা আসতে ভয় পাচ্ছেন হাসপাতালে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর। দ্বিতীয়ত 14ই আগস্ট রাত্রে সেই ভয়াবহ অ্যাটাকের পর। সুতরাং সব মিলিয়ে পেশেন্ট যে সংখ্যায় আসার কথা তুলনামূলকভাবে একটু কম আসছে ঠিকই, কিন্তু যারা ইমার্জেন্সিতে আসছেন তাদের সমস্ত পরিষেবা আমরা যারা সিনিয়র চিকিৎসকরা আছি আমরা সর্বতোভাবে দেওয়ার চেষ্টা করছি। আমি আমার ডিপার্টমেন্টেই বলি, একসঙ্গে অনেক এমার্জেন্সি চলে। একটা জেনারেল পেডিয়াট্রিক্স এমার্জেন্সি, একটা পিডিয়াট্রিক আইসিইউ, একটা নিওনেটোলজি বিভাগ আছে, সেখানে এসএনসিইউ, সদ্যজাত বিয়ে, একটা এনআইসিইউ, মানে একসঙ্গে প্রায় 4-5 জন ম্যান পাওয়ার দরকার হয়। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে আমরা এই সবাই সিনিয়র চিকিৎসকরা সবাই একসঙ্গে মিলে কিন্তু এই পরিষেবাটা দিতে পাচ্ছি। ডেলিভারিও কিন্তু বাড়ছে, ডেলিভারির সংখ্যাও বাড়ছে আস্তে আস্তে। প্রথম মানুষ যেটুকু ভয় পেয়েছিল সেই ভয় কাটিয়ে এখন আসছেন আরজি করে। আমরা কিন্তু সেই পরিষেবা সর্বতোভাবে দিতে পাচ্ছি। ইন্ডোরেও পেশেন্ট ভর্তি আছে, আইসিইউতেও পেশেন্ট ভর্তি আছে, আমরা কিন্তু দিতে পাচ্ছি। এর শেষটা কোথায়? আপনি তো একজন ডাক্তার যিনি অ্যাসোসিয়েট প্রফেসর, এর শেষটা কোথায়? কি মানে কোথায় শেষ হতে পারে জিনিসটা? দেখুন, শেষ বলতে শেষ আমরা তো মূল একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি, জাস্টিস। জাস্টিস মানে যে ঘৃণ্য অপরাধ ঘটে গেছে সেই অপরাধীদের চিহ্নিতকরণ, শাস্তির থেকেও বড় কথা আগে চিহ্নিতকরণ, এক বা একাধিক ব্যক্তি যারা এর সঙ্গে জড়িত তাদের চিহ্নিতকরণ। সিআইএসএফ আজকে ঘিরে রেখেছে পুরো হাসপাতাল, কিন্তু শুধু সিআইএসএফ বা পুলিশই কি নিরাপত্তা দিতে পারে? আমি পার্সোনালি বলছি, আমি এই কলেজের প্রাক্তনী, অনেক নাইট ডিউটি করেছি এখানে, কখনো ভয় করেনি, কখনো আমাকে নিজেকে মনে হয়নি আমি সুরক্ষিত নই। কিন্তু এখন আমি যখন নাইট ডিউটি দিচ্ছি, বন্ধ ঘরের মধ্যে ছিটকিনি আটকে যখন আমি একটু রেস্ট নেওয়ার জন্য শুচ্ছি, চোখ দুটো বুজে আসছে, তখন হঠাৎ করে একটা স্কেয়ারি একটা মুভমেন্ট হচ্ছে। আমার মনে হচ্ছে যে যদি কেউ অ্যাটাক করে আমি তো ঘুমিয়ে পড়ছি, আমি তো প্রতিরোধ করতে পারবো না। মানে এই পরিস্থিতিটা আজকে তৈরি হয়েছে, মানসিক একটা ট্রমার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। ট্রমা, আমি সিনিয়র, আমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। জুনিয়র আমার ছোট ছোট ভাই বোনেরা তারা তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেই, আমরা কিভাবে তাদেরকে বলবো? একদম। আমি আসছি ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞ ডক্টর শোভন কুমার দাসের কাছে। ডক্টর দাস, আপনি আমাকে বলুন যে এই যে জাস্টিসের দাবি করছেন, আমরা প্রত্যেকে জাস্টিস চাইছি, আমরা প্রত্যেকে চাইছি খুনি এক বা একাধিক যেই হোক না কেন কঠোরতম শাস্তি হোক, কিন্তু এটা বিচার প্রক্রিয়া তো দীর্ঘ, সেটা তো পরের বিষয় আসবো আলোচনায়। কিন্তু বিষয়টা হচ্ছে সবাই নির্ভর করছে যে কবে আসবে ফরেনসিক রিপোর্ট,
কখন আসবে ফরেন্সিক রিপোর্ট, কি আছে ফরেন্সিক রিপোর্টে? আজ এত দিন হয়ে গেল, ফরেন্সিক রিপোর্ট কি আসতে এত সময় লাগে? সাধারণত যখনই ক্রাইম অন হিউম্যান বডি হয়, সে যেভাবেই হোক না কেন, তার একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে তদন্তের। তার মূল উদ্দেশ্য হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যাসাইলেন্ট অর আইডেন্টিফাই দ্য পারপিট্রেটার্স, এখানে যেটা হয়। তো তার জন্যই পরপর স্টেপগুলো আমাদের ফলো করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে যে ময়না তদন্ত। যাই হোক, অনেকভাবে বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া বিভিন্নভাবে উঠে আসাতে অনেক জনমনে কিন্তু অনেক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, যেগুলো কিন্তু সঠিক নয়। তো এই ব্যাপারে একটা আপনার প্রশ্ন দিয়েই বলি। প্রথম কথা হচ্ছে যে এখন একটা কথা উঠে আসছে যে তদন্ত কি লোপাট, এভিডেন্স লোপাট। হ্যাঁ, এভিডেন্স লোপাট। কেন হঠাৎ এই সিন অফ ক্রাইম, এভিডেন্স লোপাট, এই প্রশ্নটা বারবার এত উঠে আসছে? এতে কেন আমরা উঠাচ্ছি? এটা পরিষ্কার কথা, এটা কিন্তু আমার মনে হচ্ছে যে তদন্তকারী সংস্থা যাদের কাজ হচ্ছে যে অ্যাসাইলেন্টকে বা পারপিট্রেটরকে ধরা, তারা কিন্তু এই ব্যাপারটাকে একটা অ্যালিবাই হিসাবে ইউজ করছে। তার কারণ হচ্ছে যে শুধুমাত্র সিন অফ ক্রাইমে কিছু ক্লু হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু মূল যে তদন্তের যে মূল যে ক্লু বা মূল যে জিনিস, সেটা কিন্তু ভিকটিমসের বডিতেই ছিল এবং বডিতেই আছে। যেমন সোজা কথা, সেটা তার জন্য ময়না তদন্ত হয়েছে, আজকে তার বডি দাহ হয়ে গেছে, কিন্তু ময়না তদন্তের সময়ে তার যা জিনিস, তার যা দেখা, সেগুলো সংরক্ষণ করা হয়েছে নিশ্চয়ই, নিয়ম অনুযায়ী সংরক্ষণ করা হয় একদম। সুতরাং তার মধ্যেই এই যে তার মধ্যে কি আছে, যেটা দিয়েই সঠিকভাবে একটা আইডেন্টিফাই করা যায় যে অ্যাসাইলেন্ট, যে কিলার বা যে রেপিস্ট, তাকে আইডেন্টিফাই করা যায়। তার মধ্যে মূলত যে জিনিসটা, সেগুলো কিভাবে হচ্ছে আমি জানি না, এবং এতদিন হয়ে গেছে, তার সবকিছুরই রিপোর্ট এসে যাওয়ার কথা, কোনোটাই বাদ থাকার কথা নয়। আপনি নিজে ফরেন্সিক মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন আরজিকর হাসপাতালের, এতদিন লাগার কথা হ্যাঁ কি না? একদমই নয়। শুধুমাত্র এখানে একটা জিনিস আছে, যেটা হচ্ছে ডিএনএ প্রোফাইলিং বা ডিএনএ ম্যাচিং। দ্যাট মে টেক টাইম। সেটা হচ্ছে সামটাইমস ইট মে টেক 6 উইকস। আবার বলছি যে ল্যাব যেভাবে পদ্ধতি করে, তার মধ্যে কারো একটু দেরি হয়, কেউ 6 সপ্তাহ নিতে পারে, কেউ 8 সপ্তাহ নিতে পারে। কিন্তু বাকি যেসব পরীক্ষা, যে টিস্যু স্যাম্পলিং বা ব্লাড স্টেইনস বা স্পার্ম ডিটেকশন বা এগুলো তো এতদিনে সবই এসে যাওয়ার কথা। এবং একবার যদি আমরা সেখানে স্পার্ম ডিটেকশন, এই যে অ্যাসাইলেন্ট একজনকে ধরেছি, তো তার যে নেল স্ক্র্যাপিং, কারণ তার যে পোস্টমর্টেম রিপোর্টে তার নখের আঁচড় কামড়ের দাগ আছে, সুতরাং যে অ্যাসাইলেন্ট, তার নখের যে স্যাম্পলস, তার ওখান থেকে তো আমরা তো অবশ্যই পাবো এবং সেখান থেকে তো ম্যাচ করতেই পারবো। সেটা তো আসার কথা এবং এসে যাওয়ার কথা, এবং ডেফিনেটলি তদন্ত নিশ্চয়ই গেছে। তারপরে স্পার্ম ডিটেকশন, ফাইনালি যেটা আজকে রেপ বলে যে কথাটা বলা হচ্ছে, একবার যদি আমরা স্পার্ম ডিটেকশন করতে পারি, আমরা নিশ্চিতভাবে এবং নিখুঁতভাবে আমরা রেপিস্টের কাছে পৌঁছে যাব। সুতরাং সেটা কি রিপোর্ট এসছে, স্পার্ম কি ডিটেকশন হয়েছে? ঠিক। সবচেয়ে বড় কথা এই জিনিসটাই কিন্তু একই প্রশ্ন বারে বারে আমাদের, এই তথ্য প্রমাণ লোপাট, সিন অফ ক্রাইম অল্টারেশনস, এখানে বেসিস কিছু নেই। এগুলো নিয়ে বারবার ডাইভার্ট করে দেওয়ার কোনো জায়গা নেই। সমস্ত কিন্তু মূল তথ্য প্রমাণ লুকিয়ে আছে এখনো, আবার সেই ফরেনসিক স্যাম্পল এন্ড স্পেসিমেন। আমি দেবজিতের কাছে, দেবজিৎ, বিজেপি কেন্দ্রীয় ক্ষমতায় আছে, সিবিআই কেন্দ্রীয় এজেন্সি, এত দেরি কেন? এই তো ডক্টর বললেন যে মানে এসে যাওয়া উচিত, কেন এত দেরি হচ্ছে, কি কারণ? একটা কথা বলবো, মানুষের মনে তো কিছুই এখনো ধোঁয়াশা হয়ে যাচ্ছে। বিশদা কয়েকটা কথা বলবো, একটু সময় দেবেন। মাননীয় মন্ত্রী আছেন, উনি জানেন আমি একটা মেমোর কথা উল্লেখ করছি, যেটা কিনা প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে গিয়েছিল। মেমো নাম্বার 394/1 উইদিন দ্য ব্র্যাকেট 1 DIG ACB C/262/2023, যেটা ফরওয়ার্ড করেছিলেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এই ঘোষবাবুর বিরুদ্ধে, প্রিন্সিপাল। কি নিয়ে হয়েছিল, যেটা ফরেন্সিক বিশেষজ্ঞ ডাক্তারবাবু প্রফেসর সাহেব যেটা বললেন, সেটা হচ্ছে লোকটা কি করে মারা গেছে
ভিকটিম সেইটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আমি খুন হয়েছি কি হয়নি সেটা নিয়ে বলা যেতে পারে, কিন্তু আমি কেন খুন হয়েছি, আমাকে কেন খুন করা হয়েছে, তার মোটিভ দুটো আলাদা। কিভাবে খুন হয়েছি একটা, সেটা ফরেন্সিক বলবে, কিন্তু আমাকে খুন করা কেন হয়েছে কিছু জেনে ফেলেছিলাম নাকি, কি হয়েছিল? ফরেন্সিক মেডিসিনের ডাক্তারবাবু আছেন, মন্ত্রী নিজে বসে আছেন, বাকি আন্দোলনকারী ডাক্তাররা রয়েছেন। আমি বলি না, অন্য কথা নয়, এটাই আসল কথা। কারণের পেছনে কারণ। 30/12/2022 একটা মেমো ইস্যু হয়েছিল এই আরজি কর মেডিকেল কলেজেরই। কোথা থেকে না, ডিপার্টমেন্ট অফ থেকে আপনাদের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের কাছে একটা মেমো গেল, বলা হলো একটা ওয়ার্কশপ হবে। আবার সেই ওয়ার্কশপ হবে, 5-6টা ফ্রেশ ডেড বডি চাই, ফ্রেশ তাজা 5টা ফ্রেশ ডেড বডি ডিপার্টমেন্ট থেকে চলে গেল ওই ডিপার্টমেন্টে, এবং সেখানে সেগুলোকে নিয়ে চলে যাওয়া হলো। হয়ে যাওয়ার পরে ওয়ার্কশপের পরে সেগুলোকে পাঠানো হলো কোথায় না, মর্গে। এই ফরেন্সিকের ডাক্তারবাবুরাই তার ফরেন্সিক রিপোর্ট বার করলেন এবং সেই রিপোর্ট ক্যালকাটা পুলিশকে দিলেন 12 তারিখে। আপনি ভাবতে পারেন একটা রাজ্যের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে দুর্নীতি কোন জায়গায়? আমার কনসেন্ট ছাড়া, আমার পরিবারের কনসেন্ট ছাড়া আমার মৃতদেহের উপরে চুরি চালাচ্ছেন অন্যরা। না, সিবিআই তো তখন জানতো না। এই রিপোর্টটা তো এসিবি আজকে দেয়নি, 23 সালে দিয়েছিল। এই রিপোর্ট পাওয়ার পরে রাজ্য সরকার কি করেছে? এই রিপোর্টের এরপরেও যে জয় মাতারা মেসার্স জয় মাতারা, সর্বত্র জয় মাতারা কোম্পানি, আজকে আরজি করে যারা কাজ করেছেন, যারা কাজ করেন তারা বলতে পারবেন, কার পার্কিং থেকে শুরু করে মেডেল কেনা অবধি প্রত্যেকটা জায়গায় এই জয় মাতারা একের পর এক কাজকর্ম করেছে, এবং প্রত্যেকটা জায়গাতে ভেন্ডারদের 20% কমিশন দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে 10%। আমি একটা তদন্ত মানুষ জানতে চাইছে দুর্নীতির দিকে। এই দুর্নীতির মামলা আমি অবশ্যই মানছি, আমি আবার বলছি, আমি মানছি দুর্নীতিটি হয়েছিল। আমরা সেই মামলা আমি মানছি দুর্নীতি হয়েছে, সেটা জেনে আমাদের ধারণা সেটা জেনে ফেলার জন্যই, ডাক্তারবাবুরা বলছেন ধারণা সেইটা জেনে ফেলার জন্যই, তার কিয়দংশ জানার জন্যই ডাক্তারবাবুদের একাংশের মধ্যে একজন হয়তো মারা গেছেন, আরো অনেকের জীবন স্টেক মানে আজকে 14 দিন হয়ে গেল, 14 দিন ঠিক আছে, আমি যদি খুব ভুল না করি, সন্দীপ ঘোষকে টানা 14 দিন সিবিআই। আমি সিবিআইয়ের নই, এখানে সিবিআইয়ের অ্যাডভোকেট নই, কিন্তু আমি একজন সাধারণ মানুষ এবং আমি একজন আইনজীবী, এবং আমি সেখানে জানি যে রাজ্য সরকার 2023-এ অ্যান্টি করাপশন ব্রাঞ্চে, রাজ্যের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের রাজ্যের ডিআইজি যে চিঠি দিয়েছেন সেটা নিয়ে আমি একদম ঠিক সেটা জেনে ফেলার জন্যই হয়তো আপনি একজন সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষটাই জানতে চাইছি যে তদন্তের শেষ কবে, বিচার কবে হবে। মধুজা, আমি আপনাকে জানতে চাইবো যে এই যে এটার মধ্যে হঠাৎ করে রাজনীতি ঢুকে পড়লো, একটা খুন, মৃত্যু, ধর্ষণ, নারকীয় ঘটনা, যেভাবে রাজনীতি ঢুকলো, সাধারণ মানুষ কি সরে যাচ্ছে মনে হচ্ছে? যে কোনো ঘটনা যেটা কোনো সিস্টেমকে প্রশ্ন করে সেটা কখনো অরাজনৈতিক হতে পারে না, নির্দলীয় হতে পারে কিন্তু অরাজনৈতিক হতে পারে না। এটা হচ্ছে আমার প্রথম কথা। আমার দ্বিতীয় কথা হচ্ছে যে সাধারণ মানুষ কি সরে যাচ্ছেন? না, সাধারণ মানুষ সরেননি। গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ রাস্তাতেই আছেন, বিভিন্ন ফর্মে বিভিন্ন ভাবে আছেন। এবং এই যে আজকের দিনে দাঁড়িয়ে এই যে কথাটা আসছে না, রাজনীতি ঢুকে যাচ্ছে কিনা, আসলে প্রশ্নটা সেটা নয়। প্রশ্নটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আসলে কোন দিকে আন্দোলনের গতিমুখটাকে নিয়ে যেতে চাইছে। আমাদের সিপিআইএম এর খুব পরিষ্কার প্রথম দাবি হচ্ছে নির্যাতিতার বিচার চাই। আমাদের দ্বিতীয় যা দাবি আছে, এর পরের যা দাবি আছে, সেগুলো হচ্ছে আরজিকর কাণ্ড যা আছে সেই আরজিকর কাণ্ডে তদন্ত হতে হবে, এবং সেই তদন্তটা ওই নাটক ছেড়ে বিচার করো, আরজিকরে মাথা ধরো। আসল গল্পটা হচ্ছে মাথা ধরতে হবে। মাথা না ধরলে পরে, এই যে দিদি বলছিলেন না যে একটা হচ্ছে একটা মানে ভয় করছে, একটা ট্রমার মধ্যে আছেন, এই ট্রমাগুলো কোনোদিন কাটতে পারে না। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা তো ওয়ার্ক প্লেস ভায়োলেন্স। রাজ্যের মন্ত্রী আছেন, আমি প্রশ্ন করতে চাই যে আমাদের রাজ্যে বিশেষত মেডিকেল কলেজগুলোর কথাই যদি বলি, উনি তো স্বাস্থ্য প্রতিমন্ত্রী, কতগুলো কলেজে বলুন তো জিএস ক্যাশ, আইসিসি এগুলো অ্যাক্টিভলি আছে? আইসিসি কি রোল প্লে করে? আইসিসির যে রোল প্লে করা উচিত সে রোল আইসিসি প্লে করে কি করে না, এইটা দেখার দায়িত্ব তো সরকারকে নিতে হবে।
সরকার যদি এইটা দেখার দায়িত্ব নেন তাহলেই আমার মনে হয় ক্যাম্পাসের সুরক্ষার জন্য পুলিশ, সিআইএসএফ এগুলো অনেক গৌণ হয়ে যেতে পারে। একদম। চন্দ্রিমাদি, অনেকগুলো প্রশ্ন। না, প্রথমেই আমি ধন্যবাদ জানাই বিশ্ব তোমাকে, কারণ সবার কথা শোনার পরে তারপর আমার কাছে প্রশ্ন তুমি করছো। আমি প্রথমেই বলি যে ডক্টর মন্ডল যে আন্দোলনের সাথী হয়েছেন, আমরা আন্দোলনকে সবসময় সমর্থন করে এসেছি। সরকার কোনো সময় বলেনি যে আন্দোলনকে সমর্থন করছে না। সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আন্দোলনকে আমরা সমর্থন করি, তাদের কারণটাকেও আমরা সমর্থন করি, কিন্তু তাদের কাছে অনুরোধ করেছেন কাজে যোগ দিতে। যে কথা ডক্টর গুহ বলেছেন যে অনেকে ভাবছেন যে আরজি করে যাব কি যাব না, পেশেন্ট আমি, আমার চিকিৎসার আমি সুযোগটা পাবো কি পাবো না, সেই জায়গা থেকে যাতে সেই মানসিকতা থেকে মানুষকে সরিয়ে আনা যায়, ডাক্তার হিসেবে সেই কর্তব্যটা যদি পালন করে সেটা অনুরোধ করেছেন। ওদের আন্দোলন অবশ্যই সঠিক আন্দোলন, এবং যে নারকীয় ঘটনা ঘটেছে তাকে ধিক্কার জানাবার ভাষা নেই আমাদের কারুর। মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু ধিক্কার জানিয়েছেন এই নক্কারজনক ঘটনাকে। এবার যে কথাগুলো উঠছে, পুরো ঘটনাটা এখন সুপ্রিম কোর্ট সুমোটো নিয়ে নিয়েছে, কিন্তু বলতে হবে, এটা মনে রাখতে হবে যে কেউ অ্যাপ্লিকেশন করেনি, সুমোটো সুপ্রিম কোর্ট ঘটনাটার সম্পর্কে তাদের বিচার ব্যবস্থার মধ্যে সেটাকে নিয়ে এসেছে। এবার গোটা ব্যাপারটা সুপ্রিম কোর্টের এখতিয়ারের মধ্যে। সিবিআই, একটু মনে রাখতে হবে 9ই অগস্ট ঘটনা ঘটেছে। সিবিআই 13 তারিখে সিবিআই কে মহামান্য হাইকোর্ট অর্ডার দিয়েছিল সিবিআই এর কাছে সমস্ত তথ্য দিয়ে দিতে পুলিশকে, এবং সেই মতো 13 তারিখেই হ্যান্ড ওভার করা হয়ে গেছে। এবং তারপর সেই একই অর্ডার যেটা মাননীয় কলকাতা হাইকোর্ট দিয়েছিল সিবিআই এর ইনভেস্টিগেশন, সেটা সুপ্রিম কোর্ট সেটাকে রিটেন করেছে, এবং গোটা ব্যাপারটা সিবিআই এর কাছে। এবার প্রশ্ন হলো যে সিবিআই কতটা এগিয়েছে, এতদিন ধরে যে গেল তাতে সিবিআই এর এগোনোর জায়গাটা কতটা, সেটা নিশ্চয়ই জানতে ইচ্ছুক সবাই, সাধারণ মানুষ ইচ্ছুক। দেবজিৎ বলল যে আমি সিবিআই এর আইনজীবী নই, আমি সিবিআই এর পক্ষে আসিনি, ব্যাপারটা তা নয়। আমিও তো কলকাতা পুলিশের আইনজীবী নই, কিন্তু কোথাও কিছু হলে সেটা তো আমাকেই জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যখন সিবিআই কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত, তখন সিবিআই এর কার্যকলাপটা তো কেন্দ্রীয় সরকারকেও তার জন্য তার বক্তব্য বলতে হবে। সুতরাং সেটাকে পাশ কাটিয়ে চলে গেলে হবে না। এই এতদিন হয়ে গেল সিবিআই কিন্তু চায়নি কিছু এবং বলেনি কিছু, অর্থাৎ কতটা এগিয়েছে বলেনি। একটা এনভেলাপে, ক্লোজড এনভেলাপ যেটা দেয়া হয়েছে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট যেদিন চেয়েছিলেন তার একদিন পরে যখন মামলাটা আবার উঠেছিল তখন সেই এনভেলাপ তারা দিয়েছেন, এবং পরেরটা আবার বোধহয় সম্ভবত 5 সেপ্টেম্বর হিয়ারিং ফিক্সড আছে। ওরা হয়তো জানাবে কি জানাবে না, যেটা করবে সেটা আমি ওই বিচারের ব্যবস্থার ওটার মধ্যে আমি ঢুকছি না, কারণ আমার সেই কখনো ক্ষমতা নেই আমি সেইটার ভেতরে ঢুকি। তো আমার একটাই আমাদের বক্তব্য, আমরাও তো বিচার চাই, এবং সেটা জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। সুতরাং জাস্টিসটা তাড়াতাড়ি দিতে হবে। তার জন্য আমরাই তো আওয়াজ উঠিয়েছি যে ক্যাপিটাল পানিশমেন্টের দরকার, আমরাই তো বলছি যে আমরা বিল আনবো, আমরাই তো বলছি বিশেষ অধিবেশন হবে, এবং আমরা মঙ্গলবারে আসছে বিশেষ অধিবেশন বসছে এবং বিল আনা হবে। বিলটা নিশ্চিতভাবে এই ধরনের ঘটনার চরমতম শাস্তি হোক, সেটা আমরা চাইছি এবং বলছি। দিদি, আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে যে আপনারা তো এর আগেও কমপ্লেন পেয়েছেন, আমি মেমো উল্লেখ করলাম, গাদা কমপ্লেন গেছে,
সরকারি এবং বেসরকারি তরফে কমপ্লেন গেছে, ওনাকে একবার সরিয়ে নেওয়া হয়েছিল অর্থোপেডিক ডিপার্টমেন্ট মুর্শিদাবাদ, আবার প্রাইজ পোস্টিং এখানে। একজন এই ধরনের দুর্নীতিগ্রস্ত, চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত লোকের নামে বা অ্যালিজলি যাকে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছে তার আন্ডারে কেন এইরকম একটা হসপিটালকে রাখা হয়েছিল যেখানে বায়ো ম্যানেজমেন্টে তুমি কিন্তু মূল জায়গা না, মূল জায়গাটা এটাই। এই আমাদের ধারণা এই দিদি, আমাদের ধারণা এই জিনিসটি ও জেনে গেছিল বলেই মেয়েটিকে খুন হতে হয়েছে। who was raped or murdered, whatever will be the result, murder, killed, কিন্তু তুমি সরে যাচ্ছ না। আমি সরছি না, আমি একটা জিনিস বলতে চাইছি যে রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় আমি জানি না এখানে একজনকে আড়াল করছেন, বারবার আড়াল করছেন, ডাক্তারবাবুরা বসে আছেন, আমি ডাক্তার নই, আমার কিছু প্রশ্ন আছে দিদি আপনার কাছে। এক মিনিট, তোমারটাও আমি নিশ্চয়ই বলবো, আই রেসপেক্ট ইউ। আমি এই যে ডাক্তারবাবুরা বসে আছেন, ও যে বললো যে ওয়ার্কশপের জন্য একটা আমাদের মানে ফ্রেশ বডি চাই, আমার মনে হয় উনি ভালো বলবেন, কারণ এখানে বডি ওরকম করে হয় না, তো উচিত বডি তো দেবে, বডি ডোনেট করে, এইভাবে দেওয়া যায় না, সেইটাই তিনি বলতে পারবেন, এক্সপার্ট, সেটাই তো দেওয়া যায় না, নিচ্ছ কি করে, সেটাই তো দেওয়া যায় না, তুমি ইনফার করে নিচ্ছ। আমি বলছি তো, বলছি 10 জানুয়ারি 2023 3:21 এই ব্যাপারটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা হচ্ছে। একটা কথা, মেডিকেল ইনস্টিটিউশনে একটা ডেড বডি কিভাবে ব্যবহার হবে সেটা সম্পূর্ণ আলাদা নিয়ম, একটা সাধারণ হাসপাতালে কি হয়। আমরা দিয়েছি একটা জিনিস, ব্রেন সার্জারি বা মিনিমাল অ্যাক্সেস সার্জারি, ইএনটি, সেটা কিন্তু ওয়ার্কশপ দিয়েই হবে এবং সেটা ডেড বডির ওপরেই প্র্যাকটিস করে। ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য মেডিকেল সায়েন্স, নর্মালি এগুলো আনক্লেমড বডি, যেগুলো মেডিকেল বডি নয়, আনক্লেমড বডি ছাড়া অন্য বডিতে হতে পারে, হতে পারে, লেট মি ফিনিশ প্লিজ। কিন্তু মেডিকেল লিগ্যাল বডিতে যেহেতু ফ্রেশ অনেক সময় আসে, সেহেতু যদি দেখি আমাদেরতে ইনভেস্টিগেশনের কোনো প্রবলেম নেই, এই ইস্যুটা যে অ্যাক্সেস হয়েছে তার প্রপারলি রেকর্ডেড আছে, সুতরাং আমরা কিন্তু অ্যালাউ করে দিই। যে কারণে রাজ্য সরকারের দিকে আঙুলগুলো উঠছে, এবং এই রাজ্য সরকারের দিকে আঙুল ওঠার কারণ আছে, এমনি তো উঠছে না। নির্যাতিতার পরিবার প্রথম থেকে 3টে ফোন কলের কথা বলছেন, 3টে ফোন কলের কথা বলছেন। কারা করলেন ফোনগুলো? পুলিশের হাতে যতদিন পর্যন্ত তদন্ত প্রক্রিয়া ছিল, পুলিশ ওই ফোন কলগুলো সম্পর্কে কি জোগাড় করতে পারলো? আমরা এখনো পর্যন্ত কেউ কিচ্ছু জানি না কার্যত। পরের কথা হচ্ছে যে আচ্ছা বলুন তো, সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ উঠছে, ওনাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো কিসের জন্য, কোন দায়বদ্ধতার জায়গা থেকে ওনাকে এই প্রাইজ পোস্টিংটা দেওয়া হচ্ছে বারবার? আমি প্রথম তোমার প্রশ্ন হলো যে কি বললে, প্রথমটা ফার্স্টটা যেটা বললে, একদম প্রথমে বলার সময় বলেছিলাম আইসিসির কথা। 3টে ফোন কল, তো এই যে 3টে ফোন কল না 4টে ফোন কল, কাকে করলো কি না করলো, গোটা ব্যাপারটা ইনভেস্টিগেশনের একটা সাবজেক্ট, এবং সেই ইনভেস্টিগেশন সিবিআই করছে। এই 3টে ফোন কল হঠাৎ কালকের থেকে সেটাকে বেশি সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে, তা এটা যদি থেকে থাকে, আমি কিন্তু দিদি শুধু আমি কিন্তু শুধুমাত্র এটা সোশ্যাল মিডিয়া বলি না, সংবাদ মাধ্যম, আমি একদম বলছি প্রথম দিন থেকে বলছি। আমি বলছি যে গোটা জিনিসটা 3টে হোক, 4টে হোক, 5টা হোক, সেটা তো সিবিআই দেখবে। সমস্ত তথ্য তো দেওয়া হয়েছে, সিবিআই তো বলেনি যে পুলিশ তাকে কোনো তথ্য দেয়নি। কতগুলো প্রশ্ন উঠেছিল যেটা সংবাদ মাধ্যমে শুধু নয়, যেটা এখন তো সবটাই বিচার ব্যবস্থা, যখন কোর্টের মধ্যে যখন প্রশ্ন উত্তর হয়, জজ সাহেবরা যখন করেন, তখন সেটা পাবলিক হয় এবং দেখা যায়। তো সেখানে যা প্রশ্ন অনারেবল জাজেসরা করেছিলেন সুপ্রিম কোর্টের, তাদের সমস্ত উত্তর পরে দেওয়ার পরে দে ওয়ার স্যাটিসফাইড। কমপ্লেনগুলো পাওয়ার পরে আপনারা সন্দীপ ঘোষের ব্যাপারে স্যাটিসফাইড ছিলেন তো? এত বছরের পর বছর কমপ্লেন যাবার পরে সন্দীপ ঘোষের ব্যাপারে আপনারা স্যাটিসফাইড ছিলেন? তোমাকে তার উত্তর দিতে হবে। আমার এমন কিছু হয়নি যে না দিতে হবে, দিদি দিতে হবে, আপনারা বসিয়ে রেখেছিলেন। ডক্টর গুহ, আপনারা কেন এতটাই নিশ্চিত যে অপরাধী একের বেশি?
সিবিআই কিন্তু এখনো কিছু বলেনি, পুলিশও আগে বলেনি। আপনারা কি করে এত নিশ্চিত হচ্ছেন? না, আমি নিশ্চিতভাবে বলছি না যে একের বেশি, কিন্তু সেটাও এক যে বা একজনই যে সেটাও তো প্রমাণিত হয়নি এখনো। হ্যাঁ, যে প্রথম দিন থেকে পুলিশ সঞ্জয় রায়কে ধরেছিল, এখনো সিবিআই তাকে নিয়েই পড়ে আছে, এবং একজন হলেও সেই কি নাকি তার সঙ্গে আরো কেউ যুক্ত আছে কোনোটাই এখনো আমাদের সামনে ক্লিয়ার নয়। প্রমাণ সাপেক্ষ এখন সবকিছুই। সুতরাং দিনের পর দিন চলে যাচ্ছে, আমরা সত্যি কিছুই বুঝতে পারছি না। আমাদের কাছে সবটুকুই সামনে আধার, যে এক না একাধিক, একাধিক হলেও তারা কে কারা। সুতরাং এই জায়গাটা থেকে আমরা সবসময় আমাদের আপনি নিজে একজন চিকিৎসক, আপনি যা দেখেছেন, আপনার নিজের কি মনে হচ্ছে? দেখুন, চিকিৎসক হলেও আমাদের ফরেন্সিক মেডিসিনটা এমবিবিএস এর সময় পড়তে হয়। আমার সাবজেক্টটা একদমই আলাদা, স্যারের সাবজেক্ট মেনলি ফরেন্সিকে। তবুও আমাদের যেটুকু ক্ষুদ্র ধারণা এফএসএম এর আমাদের যেটুকু ধারণা আছে, তাতে আমাদের ইনিশিয়ালি মনে হয়েছিল যে হয়তো এর সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত আছেন। ডক্টর মন্ডল, ধরে নিন যে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, সিবিআই তার বেশি এগোয়নি, ওই একজনই অ্যারেস্ট হয়ে আছেন, তদন্ত চলছে, কথাবার্তা চলছে, জেরা চলছে, অনেক কিছু চলছে। ধরুন দিনের শেষে 5 তারিখ সুপ্রিম কোর্টে সিবিআই বলল একজনই এই অপরাধী, 2 জন নয় বা 3 জন নয়, 5 জন নয়, এবং এই আপনাদের আন্দোলন তখন কি চলবে? না, দেখুন, প্রথমে আমি ম্যাডাম ভট্টাচার্যকে একটা জিনিস বলতে চাই, যে উনি যেমনটা বললেন সিএম আন্দোলনের পক্ষে, মুখ্যমন্ত্রী আন্দোলনের পক্ষে বলেছেন, কিন্তু মানে উনি টুইটও করেছেন একটা আন্দোলনের পক্ষে, যে আন্দোলনকারীদের কিছু বলেননি। কিন্তু আগের দিন যে সভা থেকে উনি এফআইআর করার কথা বলেছেন, এই জিনিসটা আমরা সঠিকভাবে নিইনি। এফআইআরটা উনি ডাক্তারদের উদ্দেশ্যেই বলেছেন, আমাদেরকে সংবাদ মাধ্যমের বক্তব্য শুনে তাই মনে হয়েছে। ঠিক আছে। দ্বিতীয়ত আপনি যে কোশ্চেনটা করলেন যে আন্দোলন চলবে কিনা, দেখুন, প্রথমত ফরেন্সিক মেডিসিনের স্যার আছেন। আপনি আরেকটা কথা বললেন যে এর আগের বারে বলেছেন না অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আপনারা কি করে বলছেন অপরাধী? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি, যদি এক বা একাধিক, আমি তখনও বলার সময় যে হয়তো এক বা একাধিক, কিন্তু ফরেন্সিক মেডিসিনের নলেজ আমারও খুব কম, আমরাও এমবিবিএস এর সময় অল্পই পড়েছি, কিন্তু এটুকু মানে প্রথমত দেখে মনে হয়েছে হয়তো একাধিক। স্যার আরো ভালো বলতে পারবেন যে একজনের পক্ষে একজন আর 1:1 মারা এইভাবে সম্ভব কিনা, যে বিভিন্ন এতগুলো ক্ষতচিহ্ন তৈরি করা সম্ভব কিনা একজনের পক্ষে, সেটা অবশ্যই কোশ্চেনের জায়গা থাকে। তাছাড়া সিবিআই তো তদন্ত করছে, আমরা তো এই কোশ্চেন সিবিআই এর কাছে বলেছি, আমাদের প্রতিনিধি দল সিবিআই এর কাছে গেছিল দেখা করতে সিজিও কমপ্লেক্সে, যাতে সিবিআই বলে দেয় যে মানে সিবিআই তদন্তের কতখানি অগ্রগতি হয়েছে সেটা বলে, সেটা এক নাকি একাধিক সিবিআই আমাদেরকে জানাক। এবং তদন্ত যারা এই তদন্তটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যারা ফোন করেছেন মৃতার বাড়ির লোকজনকে, বলেছেন আত্মহত্যা, তাদের এগেনস্টেও তো সিবিআই তদন্ত করছে। তাদেরকে ডাকা হয়েছে কিনা, তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে কিনা, তথ্য প্রমাণ লোপাটের জন্য তো আইপিসি 201 বা এখন বিএনএস 238-এ তাদের জেল হওয়ার কথা, সেটা কি হচ্ছে? সেই আমাদের আন্দোলন মঞ্চ মানে আন্দোলনের পক্ষ থেকে সেটা অবশ্যই অনেক উত্তর তো আমি এটা যেটা ডক্টর মন্ডল বলল, সেদিনকার যে মুখ্যমন্ত্রীর ভাষণ, সেই ভাষণটার সম্পূর্ণ অপব্যাখ্যা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন আমি আন্দোলনকারীদের সঙ্গে আছি, আমি আন্দোলনকারীদের আন্দোলনকে সমর্থন করি, এবং তাদের অনুরোধ করেছে যে তারা যদি কাজে ফিরে আসেন, তারা যেন পেশেন্টদের কথা ভেবে কাজে ফিরে আসেন। এবং তিনি বলেছেন আমি তো কখনো এফআইআর করছি না, এফআইআর করব না। তার মানে কি হলো যে আমি এফআইআর করব কিন্তু করছি না, এটার মানে হলো তাই যে এফআইআর আমি করতে চাইছিলাম কিন্তু করব না। উল্টে তুমি দেখো যে অন্যান্য জায়গায় যেখানে একসাথে এই স্টুডেন্টস আন্দোলনে অনেক স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে অন্যান্য রাজ্যে, সেখানে সেসব রাজ্যের বিরুদ্ধে স্টুডেন্টের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এইটা তো ঘটনা, কিন্তু এইটা তো ঘটনা ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের বাড়িতে পুলিশের পুলিশ পাঠানো হয়েছে, একাধিক লোকজনকে পুলিশ যদি কোথাও কেউ প্রভোগ করে, ইস্ট বেঙ্গল মোহনবাগান, আমিও ইস্ট বেঙ্গলের সমর্থক, না ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচের দিন কেন গিয়েছিল যে রাস্তায় আমিও যদি প্রভোগ করি, পুলিশ তার খবর রাস্তায় প্রতিবাদ করতে নামবে, জাস্টিস ফর আরজিকর কথাটাই ভয় কিসের এত? ইনভেস্টিগেশন করার নিশ্চয়ই কিসের এত? জাস্টিস ফর আরজিকর কথাটাতে দিদি প্রথম দিন সাংবাদিক সম্মেলন, আমি একটা কথা মনে করি,
কথাটাই ভয় আমি কিসের? একটা কথা মনে করাই, ভয়ের কোনো কারণ বিশ্বদা, নেই। আমি একটা ভয় কথা মনে পাচ্ছেন। করাই, আমি ভয় আসলে পাচ্ছেন। পুরুষতন্ত্র এটা পুরুষতন্ত্র নয়, যে পুরুষতন্ত্রের কোনো সবচেয়ে বড় পুরুষতন্ত্রের ব্যাপার না, গুলিয়ে দেবেন না, যে কোনো পুরুষতন্ত্রের পুরুষতন্ত্র নয়। সবচেয়ে আপনি বড় মনে করছেন, আপনি আজকে কি আজকে মুখপাত্র কথা হয়ে বলছেন? দাঁড়িয়েছে এই রাজ্যের সরকার। ওপেন এন্ড শাট নয়। এই রাজ্যের সরকার বলছে 8টার পর মেয়েরা কাজ করতে বেরোবে না। ওরা বললো ডক্টর দাস আপনি তো এক্সপার্ট, আপনি আরজি করেও ছিলেন। নেচার অফ ক্রাইম যা দেখে মনে হচ্ছে, প্রথম কথা যে এক বা একাধিক এই প্রশ্নের উত্তর আমরা আজও পাইনি, আমরা প্রত্যেকে খুঁজছি। দুই, অপরাধী যতই বুদ্ধিমান হোক, ধরুন অপরাধী খুবই বুদ্ধিমান, তার পক্ষে কি ফরেন্সিকের চোখকে ফাঁকি দেয়া সম্ভব? প্রকৃত দোষী তাকে চিহ্নিত না করে ফাঁসিতে লটকে দেওয়া বা এনকাউন্টার করা এ সভ্য জাতির কাছে চরম বর্বরতা আর গণতান্ত্রিক দেশে সংবিধানের চরম অবমাননা। সুতরাং আমাদের প্রথম কাজ হচ্ছে তা প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা। এক বা একাধিক সেই প্রসঙ্গে যদি আমি পরেও আসি, যদি একই হয়ে থাকে সেই একজনকে সঠিকভাবে শনাক্ত তো করতে হবে। আমরা একজনকে ধরেছি, আজকে যখন সবকিছু হয়ে গেছে, এতদিন কেটে গেল, যার প্রকৃত সায়েন্টিফিক এভিডেন্স এখন আমাদের হাতে, তাতেও করেও কেন আমরা বলছি না এই প্রকৃত অপরাধী? না, ওই আমরা evidence-টা ফাঁসি, প্রকৃত scientific evidence আপনি বুঝলেন কি করে? আমরা খালি বলছি ডক্টর দাস, ফাঁসি, ওটা যে এনকাউন্টার, লুকোনোর চেষ্টা হয়নি, ওখানেও যে 2 নম্বরই হয়নি, কি করে বুঝলেন ডক্টর দাস? দেবী শুনি না, জানার কথা। উনি তো রাজনৈতিক নেতা নন। না, আমি জিজ্ঞেস আরে দাঁড়া, শুনছি না, শুনবো শুনি সিবিআই বলে দেবে। শুনি না। একজনকেও যদি সঠিকভাবে শনাক্ত করা যায়, তার বিচার তো ডেফিনিট আছেই, যে ধর্ষণেরও যা শাস্তি হবে সেটা চেয়ে নিতে হবে না, যে অপরাধ যদি খুনি হয় শাস্তি তাই। একজনকে সঠিকভাবে শনাক্ত করতে পারলে তো বাকিরা যদি থেকেও থাকে তাহলে তো অটোমেটিক্যালি বেরিয়ে আসবে, সেটা তো খুব একটা বেশি হয় না। কিন্তু একজনকে আমরা সঠিকভাবে এখনো শনাক্ত করতে পারছি না, দেবজিৎ, আমরা ঘোরাচ্ছি। দেবজিৎ, আমি তোমার কাছে আসছি। ঘোরাচ্ছি দেবজিৎ, দিকে ঘোরাচ্ছি। তোমার কাছেই আসছি দেবজিৎ। এই যে আমি কথার কথা বলছি যে আমরা প্রত্যেকেই চাই শাস্তি হোক। সমাজের সর্বস্তরের মানুষ যখন রাস্তায় নেমেছেন, সকলেই জাস্টিস চাই বলছেন, সেই সময় বিজেপি নবান্ন অভিযান করে এবং এই পুলিশ টুলিশ মারপিট রক্তপাত হয়ে গিয়ে কৌশলগত ভুল করে ফেললে না তোমরা? কিসের কৌশলগত ভুল? এতগুলো লোক রাস্তায় দাঁড়িয়ে যতবার আন্দোলন করতে গেছে, প্রত্যেকবার এই রাজ্য সরকারের পুলিশ এবং প্রশাসন প্রত্যেকে এই আন্দোলনের মুখে পাথর চাপা দিতে গেছে প্রত্যেকবার। আমি এখানে সবাই হাসাহাসি করছি, ঝামেলা কিন্তু কোনো মিছিল হয়নি। 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে প্রত্যেকটা দিন আমাদের ব্যক্তিগত দলগত ধারণা, এটা কোনো ব্যক্তিগত ধারণার জায়গায় নয়, যে নির্দিষ্ট জায়গায় নজরানা না দিলে এই লোকটা ওইখানে বসে থাকতে পারতো না, এই ডক্টর ঘোষ। এবং তারপরে একদম দাদা, না না এইসব কথা বলবে না দিদি, একদম বলবো দিদি, একদম বলবো, পাতায় পাতায় এতগুলো জিনিস আছে, এতগুলো জিনিস আছে দিদি। আপনি না তিনি কিনা প্রথম দিন সাংবাদিক সম্মেলনে দিদি বলেছিলেন এই আন্দোলন, এই ডাক্তারদের আন্দোলন অরাজকতা। ঠিক আছে, তুমি বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নন, আপনি তো প্রথম দিনের সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে এই ডাক্তারদের এই আন্দোলন হচ্ছে অরাজকতা সৃষ্টির জন্য আন্দোলন। থেকে শুনেছো? আপনি আছে মধুজা একটা কথা বলো। এই যে সেটাই তো দেখছি। আসছি দিদি, আসছি। এই যে আন্দোলন যখন শুরু হলো আন্দোলনটা, তখন আমরা দেখলাম বামেরা প্রথম সারিতে ছিল, একদম সর্বাগ্রে বামেরা ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যত দিন গড়াতে লাগলো আন্দোলনটা বিজেপি হাইজ্যাক করে নিল। বিজেপি আমি পলিটিক্যালি বলছি, বিজেপি একটা নবান্ন অভিযান ডাকলো, সেটা একটা ভালো কথা বলছে দেবজিৎ, দিয়ে আবার বকুনি খাবে এবার দলের কাছে। না 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 দিদি ভাই, একদমই নয়, আমার দলে ওই রকম ব্যাপার নয়। প্রশ্ন করি, আপনি আচ্ছা তারপরে নবান্ন অভিযান ডাকলো, সেটা আবার একটা হই 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 হয়ে গেল, তারপরের দিন এটা বন্ধ হয়ে গেল। সব মিলিয়ে এই আন্দোলন কি ঘেটে গেল না? বামেদের হাত থেকে হাইজ্যাক করে নিচ্ছে না বিজেপি? আন্দোলন করলেই ঘেটে আমার যাবে। কথা হচ্ছে প্রথম যে এটা ঠিক, সেদিন পোস্টমর্টেমটা হচ্ছিল না, মীনাক্ষীরা গিয়ে সেদিন না দাঁড়ালে পরে, ওইখানে গাড়িটা না আটকালে পরে কি হতো সেটা আমরা আজকে আর নতুন করে এগুলো হচ্ছে যে আলোচনা করতে চাইছি না। এবং অবশ্যই শুধু মীনাক্ষীরা নয়, ভেতরে ডাক্তারবাবুরা, আজকে ডাক্তারবাবুদের দিকে এত প্রশ্ন। মীনাক্ষীরা কখন দাঁড়িয়ে আটকে ছিল? আমি কথাটা শেষ করে নিই একটু। সেটা হচ্ছে আজকে ডাক্তারবাবুদের প্রতি এত প্রশ্ন উঠছে, কাজে ফিরছেন না কেন?
এই ডাক্তারবাবুরাই তো যখন পেশেন্ট পার্টির হাতে মার খেয়েছেন তখনও একবেলার বেশি কর্মবিরতি আমরা করতে দেখিনি। তার মানে কোথাও গিয়ে একটা দেওয়ালে পিঠ ঠেকেছে বলে জুনিয়র ডাক্তাররা আজকে এইভাবে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এইটা হচ্ছে যে আমাদের সবার এটাই অনুভূতির মধ্যে রাখার বিষয় আছে। আমি একটা কথা বলি, আমি একটা ছোট কথা বলছি, আমি একটা ছোট কথা বলছি, আমার একটা ছোট্ট কথা, বর্তমানে ফরেনসিক বিশেষজ্ঞ কেন বসেছিলেন ওখানে, আমার একটা ছোট্ট কথা এরপরে আছে, সেটা হচ্ছে যে বামেদের আন্দোলন বামেরা শুরু করেছিল, বিজেপি হাইজ্যাক করে নিচ্ছে। প্রথমত এই রাজ্যে দাঁড়িয়ে আমার থেকে এখানে অনেকেই বয়সে বড়, অনেকেই বয়সে ছোট। বলুন তো, এই ধরনের আন্দোলন রাস্তায় মানুষ এইভাবে নেমে এসছেন, সাধারণ মানুষ, যে মানুষ কয়েকটা মাস আগে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করেছেন যাদেরকে, তাদের কাছে বিচার চাইতে নেমে আসছেন মানুষ। এই আন্দোলন আমি অন্তত কোনোদিন সাধারণ মানুষের আন্দোলন, তার সেই আবেগ, একে হাইজ্যাক করার কোনো ইচ্ছে আমাদের সিপিআইএম এর, আমাদের বামেদের নেই। আমরা সবার সাথে আন্দোলনে পায়ে পা মিলিয়ে আছি। আমার আরেকটা কথা আছে, এমনিতে সিবিআই আর সঞ্জীব ঘোষ অনেকগুলো কথা উঠলো, আমার শুধু দেখে একটা কথা মনে হচ্ছে, চাকরি পেয়েছেন নাকি নতুন। মানে প্রথমে হচ্ছে যে আরজি কর, ন্যাশনাল মেডিকেল কলেজ, এখন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির থেকে বেরিয়ে সিবিআই দপ্তরে যান, সিবিআই দপ্তর থেকে ফিরে আবার হচ্ছে বাড়িতে আসেন। বলো দেবজিৎ। হ্যাঁ, এটা অদ্ভুত লাগছে, এটা খুব অদ্ভুত লাগছে। কিভাবে আন্দোলন হবে, কিভাবে আন্দোলন হবে, এই নিয়ে আমরা কথা বলবো। নতুন চাকরি পেয়েছে সিবিআই তে, আমিও তো বলছি, আমিও তো স্যাটিসফাইড নই, কিন্তু আমি শুধু একটা কথাই বলতে চাই যে কেন এই ঘটনা ঘটেছে, কারা ঘটিয়েছেন, কারা ধামাচাপা দিতে গিয়েছিলেন, কারা প্রাইস পোস্টিং করেছিলেন সন্দীপ ঘোষকে। আইসিসি জিএস ক্যাশ কি অবস্থায় আছে, আমি শুধু মেডিকেল কলেজের কথাই শুধু জিজ্ঞেস করেছিলাম, অন্য কিছু জিজ্ঞেস করিনি। আর দুই, আমি হচ্ছে আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে সন্দীপ ঘোষকে প্রাইস পোস্টিং কেন দেওয়া হয়। আমার 3 নম্বর প্রশ্নটা শুনে নিন, ডাক্তারবাবুর কাছে আসবো, ডাক্তারবাবুর কাছে আসবো, এই ঘটনার কোন সংক্রান্ত কোন অভিযোগ থাকতো, অর্থাৎ এই যে মার্ডার এবং রেপটা হয়েছে, তাহলে এই কথাটা ঠিক, প্রাইস পোস্টিং। কিন্তু সন্দীপ ঘোষের সাথে যেখান থেকে তোমরা বলছো সেটা কিন্তু ডিরেলড হয়ে গেছে। আমরা বলিনি, আমরা বলিনি, আপনার ডিপার্টমেন্ট বলেছে। ডক্টর মণ্ডল, আমরা কিছু বলছি না, আমার প্রশ্ন আরো আছে আপনার কাছে, আমি জানি না কতক্ষণ সময় দেওয়া যাবে। ঠিক আছে, কিন্তু রাত্রির সাথে কি বলতে চাইলে মধুজা প্রশ্ন একটা আছে, আমাকে ডক্টর মণ্ডল এই প্রশ্নটা করতে দিতে হবে। আশা কর্মীরা কি রাত্রিবেলা গর্ভকালীন যন্ত্রণা মায়ের উঠলে পড়ে হসপিটালে আসবেন না? হসপিটালে আসবেন না, রাত্রি 8টার পর কাজ না করে। দেখো, একজন মানুষ চলে গেছে, আমি তাকে অশ্রদ্ধা করছি না। One should be paid back by their own coin. ওগুলো ভাবতে থাকো। না না, আমি সবই ভাবছি, প্রশ্ন করছি। আমি একদম বাংলা কথা আসছি। ডক্টর মণ্ডল, একদম বাস্তব বলুন তো, আপনারা কবে কাজে ফিরবেন? কারণ সাধারণ মানুষের প্রচন্ড অসুবিধা হচ্ছে, আমরা জানি, এবং বিষয়টা হচ্ছে দিনের পর দিন চলছে, তো বিভিন্ন জায়গায় ফিরেছেন, কিন্তু আপনারা কবে কাজে ফিরবেন? মানুষ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। সুপ্রিম কোর্টও বলে দিয়েছে কিন্তু যে সর্বোচ্চ আদালতকে বলে দিয়েছেন যে আপনারা কাজে ফিরুন। কবে ফিরবেন আপনারা? দেখুন, আন্দোলন যে চলছে, জাস্টিস অর্থাৎ ন্যায় বিচারের যে দাবিতে, সেই প্রধান দাবি এখনো অব্দি আমরা পাইনি। কোনটা সমাধান? যে কতজন দোষী, কে বা কারা দোষী, তাদেরকে অ্যারেস্ট করুক সিবিআই তথ্য দিক যে কে বা কারা দোষী, কোথা থেকে দোষী, এবং তাদেরকে যারা আড়াল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। সেটা কোনোটাই আমরা এখনো অব্দি একটাও সঠিক দিশা দেখতে পাচ্ছি না। এটা যদি না হয় তাহলে আন্দোলন থেকে কাজে ফেরার প্রশ্নই আসছে না। আর বাকিটা আমাদের বিভিন্ন কলেজের প্রতিনিধিরা এসে জিবি মিটিং করেন, সেই জিবি মিটিংয়েই ঠিক হয় যে পরবর্তী আন্দোলনের রূপরেখা কি হবে, আন্দোলন কতদিন চলবে না চলবে, সেটা সেখান থেকেই তারা তারপর প্রেস মিট করে বলেন। ডক্টর গুহ
আমি আরেকটা অ্যাড করতে চাই। সেটা বলি যে পোস্টমর্টেমের যে কথাটা উঠলো, যে প্রথম দিন যে পোস্টমর্টেমটা হয়েছে, সেটা যে আরজি করে জুনিয়র ডাক্তাররা যদি আন্দোলন না করতেন, বডিটা ঘিরে যদি আন্দোলন না করতেন, সেটা একেবারেই সম্ভব হতো না। ওটাকে হয়তো মানে কভার আপ করে, যেমনটা ফোন করে বলা হয়েছিল যে এটা একটা আত্মহত্যার ঘটনা, বা হয়তো সেটাই হতো। সেটা সবচেয়ে বেশি ক্রেডিট জুনিয়র। প্রথমে তো ওটাই বলা হচ্ছিল, তারপরে আত্মহত্যা কখনোই পোড়ানো যাবে না। তার আত্মহত্যাটা বলেছিলেন বলেই তো প্রাইস পোস্টিং করা হচ্ছিল। শুধু যদি ব্যাপারটা আত্মহত্যা বলেছে, কি বলেছে জানা হয়েছিল বলে প্রাইস পোস্টিং। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যে ন্যায় বিচারের দাবি শুধুমাত্র ডাক্তার নয়, মানে বাকি সমাজের সমস্ত আসমুদ্র হিমাচল সমস্ত মানুষ পথে নেমেছেন, এমনকি দেশের বাইরেও আমরা প্রতিবাদ হতে দেখেছি। এর মাঝখানে আমরা এত জনসমর্থন কোনো আন্দোলনে দেখতে পাই না। আমরা চাই কোনো রাজনৈতিক দল যেন আমাদের জাস্টিসের দাবি থেকে অন্য বিচ্যুত হয়ে ক্ষমতা দখলের এটাই আলোচনা। একদম জাস্টিসের ডক্টর গুহ, এই যে বকুনি খাবে না, এই জাস্টিস ডক্টর গুহ যেটা ও বললো, যেটা ডক্টর মন্ডল বললেন, যে কোথাও এটা রাজনীতির ঘোলা জলে আবার কি। হ্যাঁ, তার আগে একটা জিনিস বলি, যেটা একটা প্রশ্ন উঠছে যে কবে ওরা কাজে আবার নেমে যাবে, সর্বতভাবে ওরা পরিষেবা দেবে। সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, কিছুটা হচ্ছে, আমরা সবাই মানছি। ওদের ছাড়া চলবে না, কারণ সরকারি হাসপাতাল চালায় জুনিয়র ডাক্তাররা। সিনিয়র আপনারা কতজন আছে সিনিয়র ডাক্তার? জুনিয়র ডাক্তাররা সরকারি হাসপাতাল পুরোটাই চালায়। সর্বতভাবে মানছি, কিন্তু অন্যবারে যে রকম আন্দোলন হয় তার সঙ্গে এবারের একটা বড় ফারাক। আমি যেটা লক্ষ্য করছি, একটা জনসাধারণ কোনোভাবে এইটা শুধু আমাদের নিরাপত্তা না, তারা নিজেরা একটা নিরাপত্তার অভাব বোধ করছেন। আমাকে যখন বাচ্চা দেখাতে আসছে দু একজন মা, তারা আমাকে এরকম ভাবে বলে গেছেন, মানে এতদিন পরেও, মানে প্রায় এটা 2-3 দিন আগেকার কথা বলছি, প্রায় ধরুন 18-19 দিনের মাথায়, বলছেন ম্যাডাম আপনারা তো ডাক্তার, শিক্ষিতা, এই পজিশনে আছেন, আপনাদের যদি এরকম নিরাপত্তা না থাকে তাহলে আমরা কোথায় আছি? আপনারা আন্দোলন চালিয়ে যান, ন্যায় বিচারের আন্দোলন চালিয়ে যান, আমরা পাশে আছি। হ্যাঁ, আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু তবু আপনাদের পাশে আছি। কোথাও এই বার্তাটাও আমরা পাচ্ছি। কিন্তু চন্দ্রিমাদি, এই যে জুনিয়র ডাক্তাররা বলছেন, ওরা তো অন্যায় কিছু বলছেন না, ঠিকই বলছেন। কোথাও এই আত্মবিশ্বাস এদেরকে আপনারা কিভাবে দিতে পারবেন যে চিন্তা করো না, আমরা তোমাদের সাথে আছি? 1, 2 হচ্ছে যে প্রশ্নগুলো দেবজিৎ বা মধুজা করছিল, যে সন্দীপ ঘোষের নামে যে ঝুড়ি ঝুড়ি অভিযোগ আছে, কোথাও কি একটা আত্মসমীক্ষার প্রয়োজন আছে? আর 3, যে বিধানসভায় যে ধর্ষণ বিরোধী বিল আপনারা পাশ করতে চলেছেন, আপনি কি মনে করেন এই বিল পাস করলেই পুরো সব সমস্যার সমাধান হয়ে যাবে? না, প্রথমে হচ্ছে আমরা নিশ্চিতভাবে কিভাবে জুনিয়র ডাক্তারদের আরো বেশি তাদের নিরাপত্তাকে আরো বেশি সঠিকভাবে সঠিক পথে রেখে তাদের আত্মবিশ্বাস ফেরানো, সেই রূপরেখা নিশ্চিতভাবে তৈরি হচ্ছে, সেটা তৈরি হবে, এবং একদম সম্পূর্ণভাবে তারা বিশ্বাস রাখতে পারে যে আমরা সরকার তাদের সঙ্গে রয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো যে ওই সন্দীপ ঘোষ কোথাও মানে সমালোচনার প্রশ্ন নয়, ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু ইডিও দেখছে, তার মানে দুর্নীতির মামলা সিবিআই দেখছে, আবার ইডিও পিকচারে এসেছে। বলেছেন, আমরা বলছি তো, অবশ্যই আমরা বলছি তো, যদি গ্রেফতার হবার যদি তুমি তো কোর্টে গেছো, কোর্টের অর্ডারটা নিয়ে এসেছিল, তুমি তো কোর্টে গেছিলে, কোর্টের অর্ডারটা নিয়ে এসেছিলে, তা নিয়ে আসো না, তাহলেই হয়ে যাবে। বলছি তো, আমরাই বলেছি, এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে তাকে ধরুক, তার যদি কোনো কোথাও থাকে তাকে অ্যারেস্ট করুক। এই যেটা বলা হলো সকালে যাচ্ছে সন্ধ্যে যেন আরেকটা চাকরি পেয়েছে, সেটাই তো সেরকমই তো মনে হচ্ছে। চাকরি পেয়েছে বেকার বসেছিল 2023 থেকে। আমার আর 3 নম্বর হচ্ছে যে আমরা যে আইনটা নিয়ে আসবো, এই আইনটা রিগোরাস, কোন রকমের শাস্তির ব্যবস্থা না থাকলে, রিগোরাস ব্যবস্থা না থাকলে এই আইনটা কোথায় হাসপাতালের সময় হলো, কোথায়
ওনার হয়ে department গেল, issue করেছে, বেরিয়ে DI আসলো, এত গলায় কেন মালা প্রয়োজন হলো, ভিডিও কপালে কেন টিকা হলো? হলো, কি করে আবার সারাতে নিয়ে পারবো? গেল। হিসাব করতে পারবো না। দেবজিৎরা নেই, আমার তাহলে দেবজিৎ একটা কুটিরে, রিকোয়েস্ট তোমার করতে হবে, কুটিরে তবে নজরানা হবে, পৌঁছয় তাই দিদি ভাই। তবে হবে। আমি দেবজিৎ অন্য তোমার কোনো কাছে, নজরানা দেবজিৎ পৌঁছয়, তোমার কাছে, সেটা যেটা দেবজিৎ হয়নি। দেবজিৎ দেবজিৎ তোমার কাছে, তোমার কাছে দেবজিৎ তোমার কাছে একটা প্রশ্ন, আমার শেষ প্রশ্ন তোমার কাছে। ধরে নাও এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি 9ই আগস্টের পর আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি, ধরে নাও এই অপরাধী যে পুলিশ যে অ্যারেস্ট করেছে যে সঞ্জয় রায়, সিবিআই এই সন্দীপ ঘোষকেও অ্যারেস্ট করলো না, ইডি সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলো না, এই পুরো দায় ধরে নিয়ে কথা বলবো আপনার শোতে, বিশ্বদা এই শোটা কি ধরে নিয়ে কথা বলার জন্য? তাহলে তো ধরে নিতে হবে যে এই মুহূর্তে এই রাজ্যে কিছু নেই। ধরে নিন যে এই আন্দোলনগুলো হয়েছে। আপনারা কিছুই বলছেন তো যে হয়নি। আপনি একটা প্রশ্ন করলেন এবং দিদি বললেন যে আমরা নাকি ভায়োলেন্স ছড়াচ্ছি। 1 মিনিট প্রভোগ করছি, 1 মিনিট বলি। ধরে নিন আজকে এখানে সবাই ধরে নিন, সমস্ত দর্শকরা ধরে নিন আপনার ঘরের মেয়ে মারা গেছে, এইরকম ভাবে মারা গেছে, যার 2 চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে, সেই মেয়েটির লাশ নেওয়ার জন্য 3 ঘন্টা আপনি বাইরে বসে আছেন মা বাবা হিসেবে। ধরে নিন যে সেই লাশ রাতের অন্ধকারে ছেড়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল 3 ঘন্টার মধ্যে এবং পুড়িয়েও দেওয়া হলো, কোনো প্রমাণ রাখা হচ্ছে না। সারা রাজ্যের প্রশাসন এই নিয়ে ব্যস্ত। দাঁড়ান, ধরে নিন যে সবাই যখন এরকম করছে, আপনি শঙ্খ ঘোষের কবিতা ওড়াবেন, আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন, বলছি না উত্তর দিন আমার প্রশ্নের উত্তর দিন। এর উত্তর দেবেন না। রাজ্যের সাধারণ মানুষ, আমি দুজন প্রশ্নের উত্তর দিন। সবকিছু ধরে নিন। আমার প্রশ্নের উত্তর দিন আগে। ঝগড়া করছেন কেন শুধু শুধু? দেবজিৎ ঘটনা একদম আমরা প্রত্যেকে আমরা 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 আপনি আমরা প্রতিমন্ত্রী, একদম একদম আমাদের দেশের আইন অনুযায়ী তো হঠাৎ করে যা ডক্টরবাবু বললেন যে ধরলাম আর ফাঁসি দিয়ে দিলাম, তা তো সম্ভব নয়। বিচার প্রক্রিয়া চলবে। একই সঙ্গে আমরা এটাও চাই যে ডাক্তারবাবুরা কাজে ফিরুক, সাধারণ মানুষরা যাতে আর অসুবিধার সামনে না পড়ে। অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে